হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে আজকে আমরা চাইনিজ একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটি রিলিজ পেয়েছিল আজ থেকে প্রায় 25 বছর পূর্বে, এবং এই সিনেমাটির নাম হচ্ছে ইউ অ্যান্ড মি। তবে চাইনিজ নাম কি এটা আমি বলতে পারবো না। তবে এই সিনেমা এক্সপ্লেন করার পূর্বে আমি কিছু কথা বলে নিই। এটা এমন একটা সিনেমা যেটার কাহিনী প্রথমে তোমার একটু স্লো মনে হবে, কিন্তু আস্তে আস্তে কাহিনীটা যত গভীরে যাবে তখন তুমি তত বেশি এই কাহিনীটার সাথে অ্যাটাচ হয়ে যাবে। আর বর্তমানে এই ধরনের সিনেমা আসলে সবাই আনা বাদ দিয়ে দিয়েছে, কারণ এই ধরনের সিনেমাগুলো হিট কম হয়। নর্মালি ভুম ভাম জাদু টাদু তোমার আজগবি টাইপের সিনেমাগুলো বেশি হিট হয়। তবে তারপরেও আমি একটা রিস্ক নিয়ে সিনেমাটা এনেছি, যদিও র্যান্ডমের দুঃসময়, তবে তারপরেও এই সিনেমাটা আমি ইচ্ছে করে এনেছি, কারণ এই সিনেমাটা আমার অনেক ভালো লেগেছে এবং আমি স্পেশালি একজনকে ডেডিকেটেড করে এই সিনেমাটা এক্সপ্লেন করছি। যাকে ডেডিকেট করে আমি এই সিনেমাটা এক্সপ্লেন করছি তাকে আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। তো যাই হোক, বাড়তি কথা না বলে চলো IMDb'র 7.5 রেটিং পাই সিনেমাটা আমরা খুব সংক্ষেপে জেনে আসি। তার আগে ছোট্ট একটা ব্রেক রয়েছে, তুমি ব্রেকটা চাইলে দেখতে পারো কিংবা স্কিপও করতে পারো, কোনো সমস্যা নেই। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো বেইজিং আমরা দেখতে পাই শাওয়া নামে একটা মেয়ে এসেছে, পড়ালেখা করবে প্লাস একটা পার্ট টাইম জব করবে এবং জীবনটাকে এগিয়ে নেবে। তবে বেইজিং এ আসার পরে সে দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকে একটা বাড়ি খোঁজার জন্য, ভাড়া নেবে, কারণ যে কলেজে সে অ্যাডমিশন পেয়েছে তার আশেপাশে থাকতে হবে, একটা থাকার বাড়ির প্রয়োজন। কিন্তু সমস্যা হচ্ছে কি, তার আর্থিক অবস্থা খুবই খারাপ। তো এর জন্য সস্তা এবং সুবিধাজনক বাড়ি তার দরকার, মানে একবারে পুরনো বাড়ি হলেও চলবে। তো এভাবে খুঁজতে খুঁজতে সে একটা পুরনো বাড়ির খোঁজ পায়, যেটার অবস্থা ছিল খুবই শোচনীয়, যেখানে একটা মাত্র রুম খালি ছিল। তবে এক নজর দেখেই শাওয়ার পছন্দ হয়, তবে রুমের জন্য নয়, পছন্দ হয়েছে কম ভাড়া বলে। যদিও রুমটা ছোট, অপরিষ্কার, একেবারেই প্রায় থাকার অযোগ্য, তবে অন্য যে কোনো বাসার চেয়ে এটা অনেক সস্তায় পাওয়া গিয়েছে। তো যাই হোক, বাড়ির অবস্থা তো খুবই শোচনীয়, যেখানে একটা মাত্র রুম খালি ছিল। তো এক নজর দেখেই শাওয়া রুমটা পছন্দ করে ফেলে। তো ছোট আর কিছুটা অপরিষ্কার হওয়ার কারণে ওর আশা অন্য যে কোনো জায়গার চেয়ে রুমটা অবশ্যই সস্তা হবে। আর ঘরের মালিক ছিল একজন বুড়ি মহিলা, তবে পুরো কাহিনীতে তাকে আমরা দাদি বলে সম্বোধন করব। তো যাই হোক, ঘর পছন্দ করার পরে সমাকরিকে দ্রুত দাদির কাছে আসে এবং তার কাছ থেকে ঘরের সম্পর্কে জানতে চায়। তো এখানে জানা যায় প্রতি মাসে ভাড়া হবে 200 ওয়ান, মানে বাংলাদেশি মোটামুটি কত টাকা, 3000 টাকা। আর যেহেতু 20-25 বছর আগের সিনেমা, ধরো 1000 টাকা ভাড়া। তবে সস্তা হওয়ার পরেও শামা আরো কিছু কমানোর জন্য অনুরোধ করে, কিন্তু আমাদের কঠিন হৃদয়ের দাদি এ কথা খুব ভালোভাবেই জানে যে এর চেয়ে সস্তা আর কোনো ঘরই এলাকায় নেই। তো দাদির সোজা মুখের উপরেই শামাকে অন্য কোথাও চলে যেতে বলে, অন্য কোথাও ঘর খুঁজতে বলে। তো বেচারি শামাইয়ের কাছে হ্যাঁ বা না বলা ছাড়া আর কোনো জবাব ছিল না। তো এই জন্য সে দ্রুত সেখান থেকে এসে টাকার ব্যবস্থা করে দাদিকে অ্যাডভান্স দিয়ে দেয় 1 মাসের। আর পরের দিন থেকে শামাকরকে ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়ে। আর উঠোনের ঠিক মধ্যখানে থাকা সেই ছোট্ট একটা রুম দাদির কাছে একটা কবরের চেয়ে বেশি কিছু ছিল না। তো উঠোনের মধ্যখানে থাকা সেই রুমটা দাদির কাছে একটা কবর মনে হতো, কিন্তু অসহায় শামার কাছে সেই রুমটাই ছিল অনেক শখের। তো শামা ঘরের ভেতর থেকে শুরু করে জানালা, বাইরের উঠান সবকিছু খুব সুন্দর করে পরিষ্কার করে। আর দাদির একমাত্র সঙ্গী ছিল তার প্রতিবেশী একটা বান্ধবী, যে এই উঠান কখনই এত পরিষ্কার দেখেনি। তো যাই হোক, পরের দিন থেকে শামার দৈনন্দিন কার্যক্রম শুরু হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই শামা যখন কল ছাড়ে তখন দেখে যে কলের মধ্যে জং ধরে আছে, পানি পড়ছে না। তো এটা দেখে দাদি শামাকে বলে কলের মধ্যে গরম পানি ঢালতে, আর এই পদ্ধতি কাজও করে, কলে পানি আসতে শুরু করে। আর তারপর শামার নজর পড়ে ঘরে রাখা গ্যাস পাইপের দিকে, যা একদমই খারাপ অবস্থায় ছিল। আর তাই শামা দাদির কাছে তার রান্নাঘর ব্যবহারের অনুমতি চায়, কিন্তু দাদি ছিল একটু জেদি প্রকৃতির, মানা করে দেয়। আর নিজের সুবিধার
খোঁজার জন্য শামা তখন একটা ইন্ডাকশন কুকার নিয়ে আসে, কিন্তু দাদি তাকে বলে এইখানে গ্যাসের চেয়ে বিদ্যুতের খরচ বেশি, তো এটা তুমি ব্যবহার করতে পারবে না। তো শামার মনটাই খারাপ হয়ে যায়, কিন্তু তাকে তো খাবার রান্না করে খেতেই হবে, আর তাই বেচারা কিছু টাকা বাঁচানোর চক্করে আধা সেদ্ধ খাবারই রান্না করে খেতে শুরু করে। কিন্তু অন্যদিকে যেদি দাদির কাছে এসব দেখে একটু জয়ী জয়ী ভাব হয়, মানে আনন্দ অনুভূত হয়। কিন্তু শামার কিন্তু সব ঝামেলা এখানেই শেষ ছিল না। দাদির ঘরে থাকা টেলিফোন থেকে সে যখন কল করার কথা বলে যে আপনার টেলিফোন থেকে আমি বাড়ি মাঝে মাঝে কল করব, তখন দাদি কোনো সংকোচ ছাড়াই বলে আবার এখান থেকে কল করলে কিন্তু আলাদাভাবে টাকা দিতে হবে। আর তখন শামা বলে টাকা আমি দেবো, তাহলে টেলিফোনের একটা লাইন আমার ঘরেও দিন। কিন্তু একঘয়ে দাদি এটাতেও না করে দেয়। কিন্তু এরপর শামা বলে ঠিক আছে, বিলের অর্ধেক আমি দেবো। কিন্তু যেদি আর একঘয়ে দাদি নিজের মনের বিরুদ্ধে কারো কথাই শুনতো না, এবং দাদি এখানে শামাকে বলে টেলিফোন লাইন যদি তুমি নাও পুরো বিল কিন্তু তোমাকেই দিতে হবে। তো এর উত্তরে শামা বলে যেহেতু আমরা দুজনেই এটা ব্যবহার করব, তাহলে আমি একা কেন দেবো? দাদি তখন বলে আমার কেউ নেই যাকে আমি কল করব, আমার কোনো প্রয়োজন হয় না, আর খুব বেশি প্রয়োজন হলে আমি আমার মেয়েকে কল করি। তো দুইজনের তর্কাতর্কি শেষ হওয়ার পরে অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় টেলিফোনের একটা এক্সটেনশন লাইন শামার ঘরে দেওয়া হবে, এবং প্রতি মাসে টেলিফোনের পুরো বিল শামা একাই দেবে। তো এইখানে তোমাদের টেলিফোনের ব্যাপারটা বুঝিয়ে বলি। এখন তো যার যার ঘরে আলাদা আলাদা মোবাইল, আলাদা আলাদা লাইন, বাট একটা সময় ছিল কি, এখন যেমন তোমার বাড়িতে বিদ্যুৎ আসে সেরকম একটা মিটার থাকতো। ওই একটা মিটারের আন্ডারে তুমি যদি আরেকটা ঘরে মিটার বসাও, বিল কিন্তু সবাই এক মিটারে আসবে। মানে একটা টেলিফোন লাইন থেকে তুমি যে কয়টাই টেলিফোন লাইন করো না কেন, কল আসলে সবগুলো একসাথে কল আসবে, আবার তুমি যদি কল করো বা যেই কল করুক বিল একটাতেই আসবে। তো যাই হোক, নর্মালি বাড়ির মালিক আর ভাড়াটিয়াদের মধ্যে সুসম্পর্ক থাকে। কিন্তু এখানে একটা বিষয় কিছুটা উল্টা ছিল। এর কারণ হতে পারে দাদির এই অনেক বয়স হওয়াটা, যা দাদিকে একদম একগুয়ে এবং মনে করো যে জেদি করে তুলেছে, আর এজন্য শামার সাথে তার সম্পর্কটা স্বাভাবিক হচ্ছিল না। তো এরপর শামা যখন দাদির ফ্রিজ ব্যবহার করার কথা বলে, দাদি তখন বলে তাহলে এটারও বিদ্যুৎ খরচের টাকা তোমার আলাদা দিতে হবে, নয়তো তুমি আমার পছন্দ মতো মাছ আমাকে খাওয়াবে। তো শামা তখন চুপচাপ ফ্রিজে তার জিনিস রেখে চলে যায়। তো আর এখানে লক্ষ্য, শামার ঘরের ছাদ অনেক পুরনো ছিল, আর এর জন্য তার ঘরে ঠান্ডা হাওয়া প্রবেশ করতো, যার কারণে শামা রাতভর ঠান্ডায় কাঁপতে থাকতো। শামার শরীর অসুস্থ হয়ে পড়ে। তো পরের দিন সকালে শামা দাদির সাথে কথা বলতে আসে এবং পছন্দের মাছ নিয়ে আসে, যাতে দাদিকে মনে করো যে খুশি করা যায়। তো এই সমস্যার কথা বলে যে ছাদের ঠান্ডা বাতাস ঢুকে। তো দাদি সব শুনে শামাকে একটা ভরসা দেয় যে খুব দ্রুতই ঠান্ডার দিন শেষ হয়ে যাবে, আর মাত্র 1 মাস, আর তারপরে তো তোমার গরম কাপড় পরে রাত কাটাতে হবে। আর তাছাড়া রুমটা যেহেতু অনেক ছোট, তুমি যদি এখন রুম হিটার আনো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো আগুন লাগলে আমি তো বৃদ্ধ মানুষ, তোমাকে তো আর প্রাণে বাঁচাতে পারবো না। আর তাছাড়া এটাও হতে পারে সামনে শীতের মৌসুম আসার আগেই তোমার অনেক টাকা হয়ে গেল, তুমি এর চেয়ে অনেক ভালো বাড়িতে শিফট হয়ে গেলে, তখন আর তোমার শীতের টেনশন লাগলো না। তবে শামার পক্ষে এই হাড় কাঁপানো শীতে আর একটা রাত কাটানোরও সাহস ছিল না, আর এর জন্য সে দাদিকে লুকিয়েই চুরি করে একটা রুম হিটার নিয়ে এসে নিজের রুমে রাখে। কিন্তু একটা মুসিবতের সমাধান করলে আরেকটা মুসিবত সামনে চলে আসে। তো একদিন হঠাৎ করে দাদি করে কি, শামার টেলিফোন এক্সটেনশন লাইনটা কেটে দেয়। তো কারণ হিসেবে দাদি বলে রাতে তোমার অনেক বেশি কল আসে, মানে ওর বয়ফ্রেন্ড কল করে, আর এতে আমার ঘুমাতে সমস্যা হয়, এর জন্য লাইন কেটে দিয়েছি। ওই যে তোমাদেরকে বলেছি টেলিফোন যদি বাজে 2 ঘরেই বাজবে, যে কয়টা লাইন আছে সব জায়গায় বাজবে। তো এইবার শামার চুপ থাকে না। শামা বলে পুরো বিল তো আমি পরিশোধ করি, তাহলে আমার লাইন কেন কেটে দিলেন? আর আমি লিস্ট দেখেছি, আপনার কল তো আমার থেকেও বেশি, 30 ইউয়ানের উপরে আমাকে বিল পরিশোধ করতে হয় প্রতি মাসে। তো দাদিও নিজের জেদ ধরে রাখে এবং শামাকে বলে তুমি তো এই বিষয়ে রাজি হয়েছিল, আমি তো তোমাকে কিছু বলিনি। আর তখন শামা বলে আপনি খুবই খারাপ এবং একগুঁয়ে মহিলা, আর এর জন্যই তো আপনার দেখাশোনা করার জন্য আপনার আশেপাশে কেউ নেই, কোনো সন্তান নেই, কোনো নাতিও নেই। আর দাদিও তখন ঝগড়া করা শুরু করে দেয়, আর এই কারণে দাদির শরীর অসুস্থ হয়ে যায়, আর ওষুধ খাওয়ার জন্য সে দ্রুত ঘরের ভেতরে যায়। কিন্তু শামা তখন দৌড়ে গিয়ে দাদিকে পানি আর ওষুধ এগিয়ে দেয়। আর কিছুটা সুস্থ হওয়ার পরে দাদি রেগে গিয়ে শামাকে বাড়ি ছেড়ে দিতে বলে, আর শামা রেগে গিয়ে বলে হ্যাঁ যাবো, খুব দ্রুতই ছেড়ে দেব। তো এই কথা বলে শামা করে কি তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে নতুন বাড়ি খোঁজার উদ্দেশ্যে। আর এরপর যা হওয়ার তাই হয়, মানে ঝগড়া টগড়া করে যাওয়ার সময় শামা করে কি রুম হিটার অফ করতেই ভুলে যায়, এমনকি ঘরের দরজাও আটকাতে ভুলে যায়। আর এর ফলে যেটা হয়, ঘরের পাওয়ার সাপ্লাই ওভার ভোল্টেজ হয়ে সিগন্যাল দেওয়া শুরু করে, মানে পুরনো তারে এত লোড নিতে পারছিল না, এবং একটা সময় কি হয় কারেন্টের লাইন ফিউজ হয়ে যায়। তো দাদি যখন এই বিষয়টা জানতে পারে, সে তো রেগে পুরো আগুন। আর শামা ফিরে আসার পরে ওকে বকাঝকা করতে থাকে, এবং দাদি বলে তোমাকে এখানে থাকতে দিয়ে আমার কাছে মনে হচ্ছে আমি খাল কেটে কুমির এনেছি, আজকে তোমার কারণে তো পুরো বাড়িতে আগুনই লেগে যেতে পারতো, আর তুমি আমাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে রুম হিটার কেন লাগিয়েছো? আর তাছাড়া তোমার সাথে ঝগড়া করে আমার শরীর অসুস্থ হয়ে পড়েছে, তুমি জানো লাস্ট পর্যন্ত সাহায্যের জন্য আমাকে পুলিশকে ডাকতে হয়েছিল। তো এখন সকল দোষ তোমার, আর তাই পুলিশ তোমার উপর জরিমানা করেছে। তো জরিমানার টাকা তো আমি পরিশোধ করে দিয়েছি, কিন্তু এখন তোমাকে থানায় গিয়ে সাইন করে আসতে হবে। তবে হ্যাঁ, এই জরিমানার টাকাও কিন্তু আমি তোমার ভাড়ার সাথে উঠিয়ে নেব, আর অবশ্যই তুমি দ্রুত নিজের জন্য অন্য কোনো ঘর দেখে নাও। তোমাকে আমি সর্বোচ্চ 1 সপ্তাহ সময় দিলাম। তো বেচারা শামার কাছে আর কি বা করার ছিল, এত ঠান্ডায় সে কিভাবে দিন কাটাবে? তো কান্না করতে করতে শামা করে কি পুলিশ স্টেশনে যায়, আর তারপর সেখান থেকে বেরিয়ে নিজের জন্য অন্য একটা ঘরের সন্ধান করা শুরু করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই একটা নতুন দম্পতি এসেছে দাদির ঘর দেখতে। তো তাদের কাছে শামা যে ঘরে থাকে ওই ঘরটা বেশ পছন্দ হয়েছে, এবং কথা মোটামুটি পাকা হয়ে যায়,
যায় এবং তারা খুব দ্রুত এই ঘরে শিফট হবে এটা বলে সেখান থেকে চলে যায়। আর শামা যখন ফিরে আসে সে তাদেরকে দেখে বুঝতে পারে যে নতুন ভাড়াটিয়া দেখা হচ্ছে। তো শামার দাদির উপর অনেক রাগ হচ্ছিল। একে তো এই ঘরের জন্য শামা 1 মাসের অ্যাডভান্স দিয়ে রেখেছিল, কিন্তু সাথে এত শর্ত ছিল যে শামার নিজের ঘরেও শান্তি মতো থাকতে পারতো না। আর তাছাড়া সামনে চাইনিজ নিউ ইয়ার আসছে আর তার ইচ্ছা সে তার আত্মীয় স্বজনদের সাথে একটু কথা বলবে, কিন্তু টেলিফোন লাইনও কাটা রয়েছে। তো দাদি বলেছিল কি বেশি কলাসের কারণে তার ঘুমের সমস্যা হচ্ছিল। তো এটার উত্তরে শামা তখন বলেছিল এমন কিছু হলে আপনার উচিত ছিল আগে আমাকে জানানো, আমাকে না জানিয়ে আপনি লাইন কেন কাটবেন। তো যাই হোক ওরা যখন ঝগড়া করছিল তখন একটা ছেলে আসে বাড়িতে আর আমরা জানতে পারি এটা হচ্ছে দাদির নাতি লিও। তো এরপর কলেজ থেকে যখন শামা ফিরে আসে তখন বারান্দায় বসে দাদি তো শামার জন্য অপেক্ষা করছিল। তো দাদি তখন শামাকে জিজ্ঞাসা করে অন্য ঘর কি খুঁজে পেয়েছো? শামা বিরক্ত হয়ে বলে হ্যাঁ পেয়েছি, কিন্তু সেটা আমার খুব বেশি পছন্দ হয়নি, এই জন্য আগামীকাল আমি অন্য জায়গায় আবার দেখতে যাব। তো শামার এমন কঠোর ভাব দেখে দাদির নিজের যৌবনকালের কথা মনে পড়ে যায়। দাদিও এরকম মনে করে খুব সাহসী ছিল এবং একই রকম স্বভাব ছিল শামার মতো। তো দাদি আবারও শামাকে বলে আমার নাতি নতুন বছর আসা উপলক্ষে তোমার সাথে ঝগড়া করতে মানা করেছে আর সে তোমার ফোনের লাইনও ঠিক করে দিয়েছে আর এর সাথে আমার ঘরে একটা এক্সট্রা সুইচ লাগিয়ে দিয়েছে, যার ফলে রাতে যদি কল আসে সেগুলোর আওয়াজ আমার কাছে আসবে না। কিন্তু আরেকটা সমস্যা রয়েছে, রাতে যদি কোনো জরুরি কল আসে সেটাও এখন থেকে আমি আর শুনতে পাবো না। আর তখন শামা বলে আপনাকে রাতে কে কল করবে? আর কেউ যদি কল করে আমি তো আছি, আমার কাছে কল আসবে আমি ধরে আপনার কাছে যাব। কিন্তু দাদি বলে যখন তুমি বাড়ি থাকবে না তখন কি হবে? এখনকার ছেলে মেয়েরা তো রাতের পর রাত বাইরেই থাকে। আর ওই সময় লিওকারিকে ফ্রিজ থেকে শামার রাখা খাবার খেতে খেতে বাইরে আসে আর শামা তখন রাগ করে দাদের দিকে একবার তাকায় আর নিজের ঘরে চলে যায়। আর এই দিকে দাদি নিজের মতো করে একটা কিউট ডেভিল হাসি দেয়। তো এখানে বোঝা যায় যে দাদের মনে কিছু একটা চলছে, হয়তো নাতি নিয়ে। তো পরের দিন সকালে দাদি আবারও শামাকে বিরক্ত করার জন্য বলে এই তুমি কি আমার নাতিকে পছন্দ করেছো? শামা বলে না একটুও না। কিন্তু তারপর আবার জিজ্ঞাসা করে আপনার নাতি কি করে? দাদি বলে কম্পিউটার সায়েন্সে পড়ালেখা শেষ করেছে। তখন শামা বলে হ্যাঁ আমি এটাই মনে করেছিলাম, যে কোনো কাজের নয়, আর তাছাড়া এই টাইপের ছেলে আমার পছন্দও নয়। আর তখন দাদি জিজ্ঞাসা করে তাহলে কেমন ছেলে পছন্দ? আর এই কথা বলে দাদি করিকে নিজের নাতির নামে প্রশংসা করতে শুরু করে। আর তখন শামা বলে আপনার কাছে যখন এই নাতি এতই পছন্দ তাহলে আপনি কেন আপনার নাতিকে বিয়ে করছেন না? তো এই কথা শুনে দাদি চুপ হয়ে যায়। তো এভাবেই ওদের ঝগড়ায় দিন কেটে যেতে থাকে। আর এরপর দাদি নিজের বারান্দায় বসে রোদ পোহায় আর শাওমার বাচ্চামও দেখতে থাকে। আবার মাঝে মাঝে শাওমার ভাইয়া সেখানে বেড়াতে, আর তখন শাওমার তার ভাইয়ের ঝগড়া লাগা এটা দেখে সে মজা নিতে থাকে। এবং সবসময় শাওমাকে কিছু বলে ওকে বিরক্ত করা দাদির একটা প্রথম কাজ হয়ে উঠেছে, পছন্দের কাজ হয়ে উঠেছে। তো যাই হোক দেখতে দেখতে নতুন চাইনিজ বছর এগিয়ে আসছিল। তো শাওমা করে কি বাড়ির পুরো উঠান সাজিয়ে দিয়েছিল এবং দাদি বলে এখনো তো অনেক সময় রয়েছে, এত দ্রুত সাজানোর কি প্রয়োজন? কিন্তু শাওমার কাছে এগুলো আগে আগে সাজিয়ে রাখতেই পছন্দ। আর যেহেতু এবার কিছু সমস্যার কারণে সে নিজের বাড়িতে যেতে পারছে না, তো এই কারণে এখানে উৎসবের পুরো আমেজ নিতে চায়। তবে প্রতিটা বিষয়েই শাওমাকে কিন্তু দাদি বিরক্ত করছে, মানে এটা তার প্রিয় কাজ। যদিও দাদির কাছে সব সাজসজ্জা ভালো লাগছিল, তবে তারপরেও তার কাছে অনেক ভালো লাগছিল। তার কাছে মনে হচ্ছে তার আপন কেউ বাড়িতে রয়েছে, অনেকদিন পরে বাড়ি আবার সেজে উঠছে। আর এরপর আমরা দেখতে পাই দুপুরে শাওমা অনেক রাগ নিয়ে দাদির ঘরে আসে আর তার হাতে টেলিফোন বিলের কাগজ, যেখানে এবার অনেক বিল এসেছে, মানে অনেকক্ষণ ধরে কেউ কথা বলেছে। তো শাওমা তো রেগে যায়, দাদিকে এবার বিল দিতে বলে, কারণ এই কল তো সে করেনি, কারণ ওই নাম্বারটা সে চেনে না। কিন্তু দাদি বলে আমি ওই নাম্বারে কল করিনি, আর আমি যেহেতু করিনি তাহলে তুমিই করেছো। বাট এবার শাওমা অনেক বেশি রেগে যায়, কারণ সে অনেক নিরীহ এবং সাধারণ একটা পরিবারের মেয়ে, সে কেন এত টাকার কল করবে? তো বারবার বিল চায়, দাদিও খুব রেগে যায় এবং রেগে একবারে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সে একটা কথাই বলে আমি এই কল করিনি। আর এখানে আমরা কিন্তু জানি শাওমা এবং দাদি দুজনেই জেদি স্বভাবের একগুঁয়ে। তো এরপর রাগে কাঁপতে কাঁপতে দাদি করে কি শাওমাকে এই ঘর ছেড়ে দিতে বলে এবং নতুন বছরে সেই ঘর অন্য ভাড়াটিয়াকে দেবে, যারা প্রতি মাসে 500 ইউয়ান দিতেও রাজি, মানে 5000 টাকা ভাড়া দেবে। তো দাদি বলে তোমাকে এখন আমার প্রয়োজন নেই, তোমার টাকা আমার প্রয়োজন নেই, আমরা সামনে থেকে দূর হয়ে যাও। তো শাওমা কষ্ট পেয়ে চোখে পানি নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আর এইদিকে রাগের দিশেহারা দাদি করে কি নতুন বছরের জন্য শাওমা যে সাজসজ্জা করেছিল সব নষ্ট করে ফেলে। কিন্তু একটু পরেই দাদি এমন একটা কথা জানতে পারে, মনে করে দাদি একবারে লজ্জা পেয়ে যায়। অ্যাকচুয়ালি তার যে নাতি আসে না লিও, সে তার গার্লফ্রেন্ডকে সব কল করেছিল। তো লিও দাদিকে বলে তোমার এরকম শাওমাকে অবিশ্বাস করা ঠিক হয়নি। আর তখন দাদি নাতিকে জিজ্ঞাসা করে তুমি কার সাথে এত কথা বলেছো? বাট লিও এটার কোনো উত্তর দেয় না, জাস্ট টেলিফোন বিল দিয়ে চলে যায়। আর এরই মধ্যে নতুন ভাড়াটিও আসে দাদির সঙ্গে দেখা করতে, কিন্তু দাদি দরজাও খুলে না, ওদের সাথে দেখাও করে না। এবং দাদি নিজের ভুল বুঝতে পারার সাথে সাথে এটাও রিয়েলাইজ করে যে বৃদ্ধ বয়সে এত কথায় কথায় রাগ দেখানো ঠিক না। আর তখন দাদির যে প্রতিবেশী বান্ধবী সেও বোঝায় তুমি যদি এরকম সবার সাথে রাগ ঝাড়তে থাকো তাহলে তুমি কিন্তু এরকম একাই থেকে যাবে সারা জীবন। তো যাই হোক দাদির নিজের বান্ধবীর সাহায্যে আবারও সেই সাজসজ্জা ঠিক করে দেয় আর বারান্দায় বসে শাওমার জন্য অপেক্ষা করতে থাকে। মানে সে হয়তো শাওমার কাছে নিজের ভুল স্বীকার করতে চায়, কিন্তু সারাদিন কেটে গেলেও শাওমা আর ফিরে আসে না। আর তারপর দাদির বান্ধবী রাতে নতুন বছর উপলক্ষে দাদির পছন্দের মাছ নিয়ে আসে, কিন্তু দাদি নিজেকে এতটাই দোষী মনে করছে যে সে খাবারও খায় না, সারাক্ষণ শাওমার ঘরের দিকে তাকিয়ে থাকে। এবং দাদি ভাবতে থাকে না জানি নতুন বছরের উৎসবের একটা সময় শাওমা কোথায় একা পড়ে রয়েছে, যেখানে সবাই আজকে উৎসব পালন করছে সেখানে ওই বেচারি ঘর খুঁজতে হয়তো ব্যস্ত আছে। আর
আর এই সবকিছু দাদির জন্য হয়েছে। তো অনেক রাতে শাওমা বাড়ি ফিরে আসে এবং ওর ঘরে ঢুকে যায়, বাট দাদি করে কি তার হাতে লাঠি দিয়ে জোরে জোরে শব্দ করে এবং শাওমার দৃষ্টি আকর্ষণ করতে থাকে। তো শাওমাও অনেক রাগ করে সেই শব্দ শুনে না শোনার ভান করে নিজের ঘরেই অবধি থাকে। আর দাদি তখন শাওমার ঘরের সামনে এসে নিজের হাতে লাঠি দিয়ে ততক্ষণ পর্যন্ত শব্দ করতে থাকে যতক্ষণ পর্যন্ত শাওমা বাইরে বের না হয়। আর এরপরের দৃশ্যে আমরা দুজনকে একসাথে বসে খাবার খেতে দেখি, যা দেখে বোঝা যায় যে দাদি শাওমার অভিমান ভাঙাতে সক্ষম হয়েছে এবং সে এখন আর অন্য কোনো ভাড়াটিয়ার কাছে ঘর ভাড়া দিবে না। তো যাই হোক, আবহাওয়ার পরিবর্তন হয়, ঠান্ডার মৌসুম শেষ করে গরম এসে পড়ে। তো একদিন দুপুরে শাওমা দৌড়ে একটা ক্যামেরা রেকর্ডার নিয়ে কলেজ থেকে বাড়িতে এসেছে। আর বাড়িতে এসেই সে শুয়ে থাকা দাদিকে টেনে ওঠায়, তার পোশাক পরিবর্তন করিয়ে নতুন পোশাক পরায়, চুল আঁচড়িয়ে দেয় আর তারপর দাদিকে ক্যামেরা দিয়ে শুট করতে শুরু করে। আসলে শাওমাকে কলেজ থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল যে বৃদ্ধ মানুষ সারাদিন কি করে তার উপর একটা ডকুমেন্টারি তৈরি করার। অ্যাকচুয়ালি মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার সারাদিন কিভাবে কাটে, এটাই ছিল মূল উদ্দেশ্য দেখানোর। তো শাওমা এক এক করে দাদিকে সব বুঝিয়ে বলে আর দাদিও সেভাবে কাজ করে আর শাওমা সেটাকে ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করে নেয়। তো যাই হোক, শাওমা এরপর দাদিকে জিজ্ঞাসা করে আপনি আর কি করেন। তখন দাদি আর কিছুই বলে না। সে বলে সকালে ঘুম থেকে উঠি, বাড়িঘর পরিষ্কার করি, একটু খাই দিয়ে আর ঘুমিয়ে পড়ি, উঠে আবার ওষুধ খাই, আবার ঘুমিয়ে পড়ি। তো এইভাবেই দিন কাটাই। আর যখন আমি একটু বিরক্ত হয়ে যাই তখন আমি চাই কেউ একজন অন্তত আসুক, হয় ভুল করে কেউ আমার বাড়িতে ঢুকে যাক, কেউ নক করুক, ভুল করে কেউ ফোনে কল করুক, বা ময়লালাও যদি বাড়ি এসে ময়লা নিয়ে যায় তাও ওকে দেখলে ভাল লাগে, অন্তত দুই একজনের সাথে আমার কথা হোক। বুড়ো বয়সে এটুকুই আমার চাওয়া, আর কিছুই নেই আমার জীবনে। তো এসব শুনে শাওমা দরজার দিকে তাকিয়ে ভাবতে থাকে যে এই দাদি কত একা। এবং এরপর ধীরে ধীরে শাওমা দাদির সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারে। শাওমা জানতে পারে যে দাদি যৌবনকালে পাবলিক সিকিউরিটি অফিসে চাকরি করত, মানে সে পুলিশও ছিল, এবং পুলিশ থেকে অবসর নেওয়ার পরে সে বাড়ির সামনে বসে পুরো মহল্লায় নজরদারি রাখতো। তো এরপর শাওমা করে কি দাদিকে সেই জায়গায় বসে তার ভিডিও করতে থাকে। আর ওই সময় দাদির প্রতিবেশী বান্ধবীও সেখানে আসে। তো শাওমা দুজনকে ভিডিও করতে শুরু করে। তো দাদির বান্ধবী বলে আমরা একে অপরকে প্রায় 55 বছর ধরে চিনি। তো এখানে দাদির বান্ধবী দাদির সম্পর্কে বলে সে একজন বাহাদুর মহিলা ছিল, সে চীনের আর্মিতেও কাজ করেছে, বন্দুক চালানোর পাশাপাশি সে ঘোড়া চালাতেও পারে এবং যুদ্ধের সময় না জানি সে কত সিপাহীর প্রাণ বাঁচিয়েছে। কিন্তু দাদির স্বামী বিয়ের 2 বছরের মধ্যেই মারা যায়। আর এরপর সে আর কখনোই বিয়ে করেনি। সে একটা রাস্তার মেয়েকে দত্তক নিয়েছিল, কিন্তু সেই রাস্তার মেয়েকে বড় করে দেওয়ার পরে হয়তো সে বিবাহিক জীবনে এতই ব্যস্ত যে শহরে এই দাদির সাথে কখনো খোঁজ নিতেও পারে না, দেখা করতেও আসে না। তো এরকম বৃদ্ধ মানুষদের বাইরে থেকে দেখে কতখানি হাসি খুশি বা জেদি মনে হয়, তাই না, একগুঁয়ে মনে হয়। কিন্তু দশকের পর দশকের তাদের মনে যে যন্ত্রণা রয়েছে, যে গভীর ক্ষতগুলো তৈরি হয়েছে, সেগুলোর জন্যই কিন্তু একটা মানুষ খিটখিটে হয়ে যায়। ইভেন আমার মাও এরকম হয়ে গিয়েছে। সিরিয়াসলি চিন্তা করো, তোমরাই যে বদমেজাজি হয়ে গিয়েছো, আর আমার মা ধরো, বা তোমার মা, আমার মায়ের বয়স তো 60 বছর, তার লাইফে কত কিছু হারানোর গল্প আছে, বাপ মা স্বামী জীবনের কত কষ্ট। তো একটা বয়সে তারা খিটখিটে হয়ে যায়, এটা খুবই স্বাভাবিক। আর এই জন্যই দেখবে বুড়ো মানুষের সাথে বাকি সবার বনে না। তো যাই হোক, দাদির ক্ষেত্রে এটাই হয়েছে। আর প্রথমে দেখে আমাদের মনে হয়েছিল যে সে একটা জেদি একগুঁয়ে খারাপ মহিলা, কিন্তু অ্যাকচুয়ালি বয়সের সাথে সাথে একাকিত্বের কারণে এই স্বভাবগুলো চলে আসে। একাকিত্বই তাকে বাধ্য করেছে এরকম হতে, নয়তো নিজের অল্প বয়সে সে কত কিছুই না করেছে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে আসে আর শেষ শট নিয়ে শাওমা করে কি ক্যামেরা অফ করে চলে যেতে লাগে। আর তখন দাদি বলে এই মেয়ে, আমি কি এটার জন্য টাকা পাবো না? আমার এই ভিডিও কি টিভিতে দেখানো হবে না? শাওমা বলে কিসের জন্য টাকা দিব, আর এই ভিডিও কোনো টিভিতে দেখানো হবে না। তখন দাদি করে কি তার স্বভাবে চিৎকার করে বলে হ্যাঁ, টাকা যেহেতু দিবে না তাহলে আমার সময় নষ্ট করলে কেন? তো দাদি তখন তার স্বভাব ধরে রাখার জন্য চিৎকার করে বলে তাহলে তুই আমার সারাদিন কেন নষ্ট করলি? তো দাদির এই কথা শুনে দাদির বান্ধবী জোরে জোরে হাসতে থাকে। আর এভাবেই মনে করো তাদের জীবন চলতে থাকে। তো যাই হোক, যত সময় যায় দাদি আর শাওমা কাছাকাছি আসতে থাকে। ইদানিং কি হয়েছে, শাওমা যদি এক সময় ভাড়াটিয়া ছিল, এখন তো দাদির কাছে না শুনে দাদির ফ্রিজ থেকে শুরু করে তার বিছানাও ব্যবহার করে। যা দেখে দাদি তাকে বিরক্ত করার জন্য বলে আমার মনে আছে তুই যেদিন প্রথম আমার বাড়িতে এসেছিলি, কি বড় একটা কোট, লাল হওয়া মুখ আর বড় বড় চুল ছিল, আর আগে যে কোনো কিছু করার জন্য পারমিশন নিতি, ভাড়া কমানোর জন্য প্লিজ প্লিজ করে পেছনে পেছনে ঘুরতি, আর এখন নিজের হাল দেখ, মনে হচ্ছে ওই বাড়ির মালিক আমি ভাড়াটিয়া, কবে যেন আমাকেই বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু এতে শাওমার কিছু যায় আসে না, আরো বেশি অধিকার বোধ দেখাতে শুরু করে। মানে এভাবে চলছে আর কি, মানে দুজনের সাথে যত পিছনে লেগে থাকতে পারে। আবার দাদির কাছে শাওমার এই চাঞ্চল্যতা বেশ ভালো লাগে এবং মাঝে মাঝে আবারও নিজের নাতির জন্য প্রস্তাব রাখে শাওমার কাছে। ব্যাপারটা এরকম নয় যে দাদি সবসময় শাওমাকে বকাঝকার উপরেই রাখে, মাঝে মাঝে একটু ভালো ব্যবহার করে। যদি শাওমার ডিম খাওয়ার ইচ্ছা হয় তবে দাদি লুকিয়ে লুকিয়ে শাওমার ঘরে সেটা রেখে আসে, আর যদি শাওমা অসুস্থ থাকতো তাহলে স্যুপ রান্না করে পাঠিয়ে দিত। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে দাদি শাওমার ঘুম ভাঙার অপেক্ষা করতো, আর যদি শাওমা উঠতে দেরি করতো তাহলে দাদি করতো কি নিজের হাতের লাঠি দিয়ে আওয়াজ করে শাওমাকে উঠিয়ে দিত। আর যেহেতু দাদির ঘর বেশ ঠান্ডা ছিল আর দুপুর অনেক গরম পড়তো, শাওমা তাই গরমের সিজনে বেশিরভাগ দিনের টাইম দাদির ঘরেই কাটাতো। তো এরকমই একদিন দাদির বিছানায় শুয়ে শুয়ে শাওমার মনে হলো এই ঘরের সাজসজ্জা বা ডিজাইন কিছু পরিবর্তন করা উচিত, তাহলে ঘরটা সুন্দর লাগবে। তো এই ভাবনা থেকে শাওমা করে কি পুরো ঘরটা রিডিজাইন করে। কিন্তু দাদি তো রেগে যায়, কারণ সে ওষুধ এক জায়গায় রেখেছিল, জরুরি কাগজপত্র এক জায়গায় রেখেছিল, কাপড় এক জায়গায় রেখেছিল। তো নতুন সেটিংসে সে ওটা খুঁজে পায় না, বারবার শাওমাকে ডেকে আনতে হয়। তো অবশেষে শাওমা বিরক্ত হয়ে হার মেনে
মেনে নেয় এবং ঘরটাকে আবার আগের মতো করে দেয়। তবে যেদিন শাওমা কোনো না কোনো একটা পরিবর্তন এই ঘরে তো রাখবেই, তো এই জন্য সে করে কি চাইনিজ কিছু সেক্সি মডেলদের ছবি টাঙিয়ে রাখে। কিন্তু দাদির এগুলোতেও সমস্যা ছিল। দাদি বলে মনে হয় ওই ছবিগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে রাতে, তোমার রাতে ঘুম আসে না। বাট শাওমা দাদিকে বোঝায় ধীরে ধীরে তোমার অভ্যাস হয়ে যাবে। কিন্তু দাদির জেদ তো শাওমার চেয়েও বেশি, তো শেষ পর্যন্ত শাওমাকে হার মেনে নিতে হয়। তবে তারপরও শাওমার একটা জেদ রাখতে হবে। সে করে কি একটা পোস্টার বাদে বাকি সব পোস্টার খুলে ফেলে এবং শাওমা দাদির উপর রাগ করে একটা পোস্টার ওখানেই লাগিয়ে রাখে। তো দাদি আর কিছু বলে না। কিন্তু 2 দিন পরে দাদি আবার শাওমাকে গিয়ে বলে এই ছবিটাও সরিয়ে ফেল, মনে হয় আমার দিকে তাকিয়ে রয়েছে। তো রাগে তারপর করে কি ওটাই ছিঁড়ে ফেলে। আর এর কিছুদিন পরে আমরা দেখি শাওমা তুমুল বৃষ্টির মধ্যে কান্না করতে করতে নিজের ঘরে ঢুকে যায়। আর বৃষ্টির শব্দ তো শাওমার কান্নার শব্দ হারিয়ে যাচ্ছে, তার চেহারায় ব্রেশ রয়ে যায়। দাদির ওটা চোখে পড়ে। তো দাদি তখন দরজার বাইরে গিয়ে শাওমাকে অনেক ডাকে, কিন্তু শাওমার কোনো শব্দ নেই। তো পরের দিন সকালে দাদি করে কি শাওমার ঘরের সামনে গিয়ে দেখে এবং দেখতে পায় শাওমার কুত্তা ঘরের ভেতর বাইরে ঘুরে বেড়াচ্ছে, যেটা শাওমা কয়েকদিন আগে এনেছিল। মানে নিজে চলতে পারে না, কুত্তা এনেছে আবার। তো যাই হোক, শাওমার ঘরে তালা ঝোলানো। আর ওই পুরো দিনে দাদি তো পাপ্পিটার খেয়াল রাখে, পাপ্পির সাথে গল্প করে। অনেক দিন কেটে যায়, শাওমা আর আসে না। আর তখন দাদি তো টেনশনে পড়ে যায় এবং নাতির কাছে খবর দেয় যে শাওমা তো আর ফিরে আসেনি, ওই কই গেল দেখ। মানে সারাদিন যে শাওমার চিৎকার চেঁচামেচি এবং দাদির সাথে যে খুনসুটি লেগে থাকতো সেটা বন্ধ হয়ে যাওয়ায় এই বাড়িটা মনে করো পুরো ভূতরে বাড়ি হয়ে যায়। দাদিও শাওমার জন্য দুশ্চিন্তা করা শুরু করে। আর এরপর একদিন হঠাৎ করে দাদি খেয়াল করে যে বাড়ির দরজার সামনে একটা ছেলে উদাস হয়ে বসে রয়েছে। তো দাদি প্রশ্ন করলে জানতে পারে যে এটা শাওমার বয়ফ্রেন্ড। তো দাদি জিজ্ঞাসা করে কি হয়েছে, এখানে বসে আছো কেন, তোমার আর শাওমার মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? তো ছেলেটা দাদিকে এসব প্রশ্নের উত্তর না দিয়ে খালি বলে আমি কি আপনার বাড়ির টেলিফোনটা ব্যবহার করতে পারি? তো দাদি অনুমতি দিলে ছেলেটা শাওমার নম্বরে কল করে তার কাছে ক্ষমা চায় এবং শাওমাকে আবার ফিরে আসতে বলে। তো এখানে আমরা বুঝতে পারি শাওমা যে সেদিন কেন্দে কেন্দে এসেছিল এটা মূলত ওর বয়ফ্রেন্ডের সাথে ঝগড়ার কারণে এবং রেগে বাড়ি চলে গিয়েছে। তোর পরের দিনে আমরা দেখি শাওমা একটা ব্যাগ হাতে বাড়িতে ফিরে এসেছে। তো দাদি তো খুব খুশি শাওমার আসাতে, কিন্তু অতটা আবার রেগেও ছিল কারণ শাওমা কোনো কিছু না বলে চলে গিয়েছে। তো দাদি বলে তুমি তো আমাকে বলেও যেতে পারতে, এভাবে না বলে তুমি কিভাবে যেতে পারো? আর কোনো ফোনও করো না তুমি, আমি তো ঘাবড়ে গিয়েছিলাম, দুশ্চিন্তা হচ্ছিল আমার তোমাকে নিয়ে। আর তুমি তোমার বয়ফ্রেন্ডের ব্যাপারেও বলেন, আর তোমার বয়ফ্রেন্ড তো এসেছিল এখানে। তো এরপর দাদি বলে ছেলেটা বেশ কিছুদিন ধরে এখানে অপেক্ষা করেছে, তারপর চলে গিয়েছে, তুমি এরকম কাজ মোটেও ঠিক করোনি। তো দাদি তো এখানে শাওমাকে আপনজন ভাবতে শুরু করেছিল। তো এই কারণে শাওমার এই ব্যাপারে তার খারাপ লেগেছে। কিন্তু উল্টো দিকে আমরা দেখতে পাই শাওমা তার বিছানায় শুয়ে শুয়ে জাস্ট এগুলো চুপচাপ শুনতে থাকে, কোনো রিয়াকশন দেয় না। তো এরপর আরো কিছুদিন কেটে যায়। একদিন শাওমা দাদির কাছে আসে এবং দাদি শাওমাকে বলে আমার নাতির তো বিয়ে ঠিক হয়েছে, তবে ডেটটা যে কবে এটা তো আমি ভুলে যাবো, তুই একটু ডায়েরির পাতায় লিখে দে। তো যাই হোক, ধীরে ধীরে শাওমা আবারও করে কি দাদির দেখাশোনা করা শুরু করে, দাদিকে গোসল করিয়ে দেওয়া, তার চুলে শ্যাম্পু করে দেওয়া, চুল কেটে দেওয়া, এমনকি দাদির শরীরে মেসেজ করা দেওয়া শুরু করে। আর দুজনের সম্পর্ক দেখে মনে হয় না যে তারা মালিক ভাড়াটিয়া। এখন তো দাদির রান্নাঘরে ব্যবহার করে শাওমা। তো শাওমার সুস্বাদু রান্না খেয়ে দাদি প্রশংসা করে বলে আজ থেকে কাজ কর, তুই আমার রান্নাঘর ইউজ কর, আমিও বাজার করবো, দুজনে একসাথেই খাবো এখন থেকে। কিন্তু শাওমা এটার কোনো উত্তর দেয় না। মানে আগের মতো দাদির কোনো কথা সে আর রিয়াক্ট দেয় না, দাদিকে বিরক্ত করে না। দেখে মনে হয় ও অনেকটা কনফিউশনে রয়েছে, হয়তো সে কিছু একটা দাদিকে বলতে চায় বাট বলতে পারছে না। তো এরপরে বসন্ত আসে এবং শাওমাও কি বলতে চায় সেটাও প্রকাশ্যে আসে। আজ শাওমা দাদির ওই ভাড়ার ঘর ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কারণ শাওমার তার বয়ফ্রেন্ড বিয়ে করে নেবে এবং তারা দুজনে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছে। তো চলে যাওয়ার আগে শাওমা করে কি দাদিকে জানালা দিয়ে উঁকি মেরে দেখে, দেখতে পায় দাদি অন্যদিকে ঘুরে ঘুমিয়ে রয়েছে। মানে বুঝতেই পারছে দাদির মনের অবস্থাটা কি। তো শাওমা এখানে কিছু বলে না, চুপচাপ চলে যায়। মানে সে দাদিকে আর কিছু বলার সাহস পাচ্ছিল না। তো দেখতে দেখতে আবারও এই দাদির বাড়ি এবং এই দাদি দুজনেই শান্ত হয়ে যায়। মানে যে বাড়ি একদিন শাওমার জন্য প্রাণবন্ত ছিল সেটাই আজকে নীরব হয়ে পড়েছে। তো এরপর একদিন শাওমা করে কি তার ঘরে রেখে যাওয়া একটা জিনিস নিতে আসে আর দাদি তাকে দেখে কিছুটা দৌড়ে শাওমার কাছে আসে। দাদি ভাবে শাওমা হয়তো আবার এখানে থাকতে ফিরে এসেছে, কিন্তু এরপর সে যখন ঘরের ভেতরে গিয়ে দেখে যে শাওমা বাকি সবকিছু নিয়ে যাচ্ছে, তখন সে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলে তুই তাহলে সত্যি সকল নিজের জিনিস নিয়ে চলে গিয়েছিস? তো শাওমা তখন বলে হ্যাঁ, আমি নতুন একটা ঘর পেয়েছি। তো এই কথা শুনে দাদি চুপ হয়ে যায়। তো দাদি মুখে কিছুই বলে না, কিন্তু তার চোখ যেন চিৎকার করে কাটছিল এবং বলছিল প্লিজ যাস নে, এখানেই থেকে যা। কিন্তু দাদির তো কোনো অধিকার নেই ওকে জোর করার। অ্যাকচুয়ালি দাদির তো এই পৃথিবীতে কেউ নেই, সে শানমার কে হয় এবং পৃথিবীর সবাইকে একদিন না একদিন ছেড়ে যেতে হয়। এবং কিছু মানুষ এরকমই অসহায় হয়ে থাকে যারা খালি মানুষের জীবনকে খুশি ভরিয়ে দেয়, কিন্তু তাদের জীবনে কখনো খুশি থাকে না। কিন্তু দাদির জীবনে এই শাওমা এসেছিল যে উল্টো খুশি দিয়ে গিয়েছিল। দাদির শক্ত আর কঠোর মনকে নিজে ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছিল। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতিতে শাওমা আবার রেখে যাচ্ছে যেখানে দাদির নিজের বাড়িটা আজকে অসহ্য মনে হচ্ছে, নিজের জীবনটা অসহ্য মনে হচ্ছে। তো যাই হোক, এরপর দাদি বাড়িতে একাই এদিক ওদিক বসে দিন কাটিয়ে দিত, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। করার মধ্যে সে একটা কাজই করতো, সেটা হচ্ছে শাওমাকে নিয়ে চিন্তা করা। আর এভাবে চলার কারণে দাদির কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়ে। তো এরপর দাদিকে নিতে তার নাতি আসে, আর এইদিকে শাওমাও দাদির অসুস্থতার খবর পায়। সে দৌড়ে চলে যায় দাদির সাথে দেখা করতে, কিন্তু দেখা যায় এই 1 মাসের ব্যবধানে দাদি অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছে এবং দাদি শুধু শাওমার দিকে তাকিয়ে দেখতেই থাকে এবং তার কাঁপতে থাকা হাত, কাঁপতে থাকা ঠোঁট অনেক কিছু বলতে চায় কিন্তু কিছুই বলতে পারে না। এবং দাদির বান্ধবী তখন শাওমাকে বলে যে দাদি তো
এখন কথা বলাই বন্ধ করে দিয়েছে। মানে তুমি যাওয়ার পরে দাদি আর কথা কারোর সাথে বলে না। এবং দাদিকে আজকে নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়িতে, মানে তার শেষ জায়গায়। তো দাদিকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, আর কান্না করতে করতে সে শাওমার হাতটাই ধরেছিল। এবং এখানে লক্ষ্য যে দাদি তার নিজের আত্মীয়র কারোর সাথে এতটা ঘনিষ্ঠ ছিল না, কিন্তু অল্প কিছুদিনের জন্য একটা অপরিচিত মেয়ের প্রতি এত ঘনিষ্ঠ হয়েছে। তো যাই হোক, এবং সে চলে যাওয়ার পরে দাদির জীবনটাই থমকে গিয়েছে। কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? মানে একাকিত্বে যারা থাকে, কবে কিভাবে কোন অপরিচিত মানুষ এসে এত বেশি আপন হয়ে যায়, সেরকম একটা ব্যাপারই হয়েছে। তো দাদি চলে যাওয়ার পরে দাদির বান্ধবী বলে, আমার বান্ধবীর সাথে আর কখনোই আমার দেখা হবে না, যদিও 55 বছর আমরা একসাথে কাটিয়েছি। সে আর এখানে কখনোই ফিরে আসবে না, কারণ দাদি বলেছিল তার নাতির বিয়ের পর সেই বাড়িটা ছেড়ে দেবে, যাতে এই বাড়িতে তার নাতিরা ভালো মতো বসবাস করতে পারে, আর সে কোনো একটা বৃদ্ধাশ্রমে চলে যাবে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই প্রায় 6 মাস কেটে গিয়েছে। শাওমা অনেকদিন পরে খবর পেয়েছে দাদির অবস্থা খুবই খারাপ। তো দাদি হসপিটালে ভর্তি। তবে তারপরেও শাওমাকে দেখেই দাদি উঠে বসে এবং শাওমার হাত ধরে তাকিয়েই থাকে। তাকে দেখে মনে হচ্ছে যে দাদি অনেক আগে থেকে তার অপেক্ষায় ছিল। আমি সিরিয়াসলি গল্পটা বলতে পারছি না, কারণ আমি যখন এটার ভয়েস দেখছি, গল্পটা তো আমি দেখেছি, বুঝতেই পারছো কেমন ফিল হচ্ছে। তো যাই হোক, দাদি আগের থেকে অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে, আর শাওমা তো দাদির জন্য অনেক ওষুধ নিয়ে এসেছে, কিন্তু এই ওষুধ আর কাজে লাগবে না। শাওমা চলে যাওয়ার পরে সেটার দুঃখ দাদিকে এতটাই কষ্ট দিয়েছে যে সে কথা বলতেই ভুলে গিয়েছে। তো শাওমাকে দেখে শুধুমাত্র দাদির চোখে পানিই ঝরছিল, আর দাদি সেই চোখের পানি মুছেই যাচ্ছিল। তো ফিরে যাওয়ার সময় গাড়িতে বসে শাওমা নিজেকে আর ধরে রাখতে পারে না, তারও চোখের পানি ঝরতে শুরু করে এবং শাওমা দাদির এই অবস্থার জন্য নিজেকেই দায়ী করে। সে যদি ওই দিন ঘরটা ছেড়ে না দিত, তাহলে দাদির এরকম হতো না। তো এই দুঃখ নিয়ে সে বেজিং শহরে ফিরে আসে, বাট তখনই তার কাছে একটা কল আসে, আর শাওমার কান স্তব্ধ হয়ে যায়। মানে মানুষের ভিড়, গাড়ির আওয়াজ, কোনো কিছুই তার কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না। শাওমার রাস্তার ধারে এক কিনারে গিয়ে বসে পড়ে, কারণ দাদি আর বেঁচে নেই। হয়তো দাদির এইটাই শেষ ইচ্ছা ছিল যে মরার আগে একবার হলেও শাওমাকে দেখবে নিজের চোখ ভরে, নিজের মন ভরে, যে জীবনের শেষ মুহূর্তে তাকে খুশি দিয়ে ভরিয়ে দিয়েছিল, আর সেটাই হয়েছে। তো যাই হোক, শেষবারের মতো শাওমা সেই বাড়িতে আসে দাদিকে অনুভব করার জন্য। তো এখানকার সবকিছুতেই দাদির স্মৃতি জড়িয়ে রয়েছে, যেখানে দাদি তার হাতের লাঠি নিয়ে বারান্দায় বসে থাকতো এবং শাওমাকে কত কথা শোনাতো, মাত্র কয়েক মাস আগের কথা। কিন্তু সবকিছু এখন নীরব শূন্যতায় ছেয়ে গিয়েছে। সময় কিভাবে বদলে যায়, আর এই বাড়ির বন্ধ দরজার পেছনেও এই কাহিনীটাও শেষ হয়ে যায়, একজন মানুষের কাহিনীটাও শেষ হয়ে যায়। তো যাই হোক, এমন একটা স্টোরি ছিল, মানে ফিনিশিং এত ডেঞ্জারাস ছিল, আমি তো ইমোশনাল হয়ে গিয়েছি। তো আমি বলেছিলাম যে এই গল্পটা আমি একজনকে ডেডিকেট করে করব। অ্যাকচুয়ালি আমাদের যে দাদি ছিল, আমার আপন দাদি, তার সাথে আমার এরকম কানেকশন ছিল না। একে তো আমাদের বয়স অনেক কম ছিল, তার উপর তার 7টা সন্তান ছিল, অনেক নাতিপুতি ছিল ওই রকম দাদির সাথে। এই জন্য আমার আপন দাদির সাথে আমার এরকম কোনো স্মৃতি নেই। কিন্তু আমাদের পার্শ্ববর্তী একজন দাদি ছিল, যিনি আমার আপন দাদি নন, কিন্তু যখন আমি দাদির কথা মনে করি, আমার তার কথাই মনে পড়ে। এবং এই মানুষটা, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, তিনি জন্মের পর থেকেই কষ্ট করেছেন। তার জন্মের পর থেকেই বাবা মা ছিল না, তারপর স্বামীর সংসারেও কষ্ট করেছেন, অনেক দরিদ্র ছিলেন। এরপর মরার আগ পর্যন্ত তার জীবনটা কষ্টেই গিয়েছে, এমনকি মরার আগেও তিনি অনেকদিন ঘরে পড়েছিলেন আছার পরে। তো মানে তার ফুল জীবনটা, মানে একটা মানুষের জীবন যে কত কষ্টের হতে পারে, এটা হচ্ছে এই দাদির। কিন্তু তারপরেও উনি এমন ধরনের একটা মানুষ ছিলেন, সবাইকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে গিয়েছেন। এবং আমার মনে আছে এই পুরো গ্রামে তোমার যতই আত্মীয় স্বজন থাকে, আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে, যতই চাচার হোক বা চাচাতো ভাই হোক, খালা হোক, মামা হোক, যেই মানুষ হোক, ভালোবাসার মধ্যে একটা কন্ডিশন থাকে, অবশ্যই একটা শর্ত থাকে। কিন্তু এই মানুষটা, মানে পুরো পৃথিবীতে শুধু এই মানুষটা ছিল যে উইদাউট এনি কন্ডিশন আমাদেরকে ভালোবাসে গিয়েছেন। আমার আম্মু যদি বাড়িতে না থাকতো, মানে গেল আমার আম্মু অসুস্থ হয়ে থাকলে উনি এসে রান্না বাড়া করেছেন, যদি ওনার হাতি চলতো না, সবসময় দাদির মতো ওনার কাছ থেকে আমরা আদর ভালোবাসা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদেরও সুদিনে আসলে উনিও নেই। তো যাই হোক, আমাদের এই দাদিকে ডেডিকেট করে তাকে মনে করে, যদিও সেও আমার আপন দাদি নামে একবার বলেছি, আসলে সম্পর্ক আসলে আপন বা পরে হয় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে আপন মানুষটাই শত্রু বেশি হয়ে থাকে বা কন্ডিশনাল ভালোবাসে। কিন্তু যাদের সাথে তোমার কোনো জমি জমার সংযোগ নেই, যাদের সাথে তোমার প্রতিবেশী না, পাল্লাপাল্লি নেই, একটু দূরের, তারাই সাধারণত তোমার সবচেয়ে বেশি আন্তরিক ভালোবেসে থাকে। তো যাই হোক, এই দাদিকে আমি ডেডিকেট করে, সে যেখানে রয়েছে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, তার সারাটা জীবন তো কষ্টে গিয়েছে, অন্তত মৃত্যু পরে সে শান্তিতে থাকে, এই কামনা করে আজকে ভিডিওটা আমি শেষ করছি। আর বিদায়ের আগে আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু বেশ কিছু সামার কালেকশন এসেছে, তোমার উচিত একবার হলো আমাদের প্রোডাক্টগুলো ট্রাই করা। সো গাইস, একটা একটা করে তোমাদেরকে আমি প্রোডাক্ট দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পেছনে অ্যাসিড ওয়াশের কিন্তু জোশ কিছু অ্যানিমে কালেকশন এসেছে। এখানে আমরা তো কয়েকটা প্রোডাক্টই দেখাতে পারছি, এর বাইরে আরো অনেক প্রোডাক্ট রয়েছে। হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতে পাচ্ছ আমার সেলস ম্যানেজার অনিক, সেই নাম্বারে তুমি যদি যোগাযোগ করো, এরকম আরো অনেক কালেকশনও তোমাকে দেখাতে পারবে। এছাড়াও আমাদের প্যান্টের কালেকশন রয়েছে, টি শার্টের কালেকশন রয়েছে, ম্যাগি হাতার কালেকশন রয়েছে। শুধুমাত্র যেরকম ড্রপ শোল্ডার টি শার্ট রয়েছে অ্যাসিড ওয়াশের, তা কিন্তু নয়, আরো বেশ কিছু কালেকশন রয়েছে। তবে বর্তমানে যেহেতু ইয়ং জেনারেশন এই ধরনের ট্রেন্ডিং এনিমি ড্রপ শোল্ডার টি শার্ট পছন্দ করছে, বিশেষ করে অ্যাসিড ওয়াশের, সেজন্য আমরা এই প্রোডাক্টগুলোর উপর একটু বেশি নজর দিচ্ছি এবং ভিন্ন ভিন্ন অনেক ডিজাইনের প্রোডাক্ট আমরা এনেছি, যেগুলো একই সাথে তোমাকে অ্যানিমে ভাইবও দিচ্ছে, প্লাস অনেক স্টাইলিশ লুকও দিচ্ছে এবং সবার চেয়ে ইউনিক একটা ভাইব দেবে তোমাকে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেভি আর্চার ম্যানের, তারপর আরেকটা হচ্ছে এটা হচ্ছে পোর্শে। এগুলো কিন্তু সব অ্যাসিড ওয়াশ, কোয়ালিটি খুবই ভালো। এবং তোমার তারপরও আমি একটা কথা বলছি, তুমি যদি অর্ডার করো, অর্ডার করার পরে তোমার যদি মনে হয় যে তুমি যে টাকা দিয়েছো সেই টাকা অনুযায়ী তুমি কোয়ালিটি পাওনি, কিংবা অনেক সময় এরকম হয় আমরা অনেক প্রোডাক্ট পাঠাই, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দুই একটা রিজেক্ট প্রোডাক্ট চলে যায় বা সমস্যা
সমস্যাওয়ালা প্রোডাক্ট চলে যায়। তো তুমি অবশ্যই প্রথমে ডেলিভারি ম্যানকে দাঁড়া করিয়ে রাখবে, দাঁড়া করিয়ে রেখে সেই প্রোডাক্টটা তুমি চেক দেবে। চেক দিয়ে যদি পছন্দ না হয় ইনস্ট্যান্টলি সেই ডেলিভারি ম্যানের কাছে এই প্রোডাক্টটা রিটার্ন করে দেবে। তারপর আমরা নিজ খরচে, মানে আমরা যার একটা ভালো প্রোডাক্ট দেবো তার জন্য তোমার কোনো খরচ করতে হবে না, ওইটা আমাদের জরিমানা, আমরা তোমাকে ভালো আরেকটা প্রোডাক্ট পাঠিয়ে দেবো। আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা যদি সাইজে ভুল বলো, ধরো তোমার সাইজ লাগবে এম, তুমি বললে এল, তো সেক্ষেত্রে কিন্তু এটার দায়ভার আমরা নেবো না। সেক্ষেত্রে তুমি যদি চেঞ্জ করাতে চাও তোমাকেই চেঞ্জ করতে হবে, মানে ডেলিভারি কস্ট তোমার দিতে হবে। আর এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছ ই গ্রিসের, এই ডিজাইনটা কিন্তু তোমার গত বছরও সেই মার্কেট করেছে, এখনো কিন্তু এই ডিজাইনটার বহুত চাহিদা রয়েছে। তো এই ডিজাইনটার উপর হয়তো স্পেশালি ডিসকাউন্ট হতে পারে। তুমি যখন এইটার অর্ডার করবে, এটার স্ক্রিনশট নিয়ে তুমি বলবে যে ভাই এটার কোনো ডিসকাউন্ট আছে কিনা। সবগুলো প্রোডাক্ট এই পর্যন্ত যা দেখিয়েছি অ্যাভারেজ প্রাইস হচ্ছে 600 টাকা, কিন্তু এগুলো বাইরে বিক্রি হয় 690 বা 70, 650 এরকম। কিন্তু যেহেতু আমি ডিরেক্ট তোমাদের কাছে বিক্রি করছি, মানে একবারে ভিডিওর মাধ্যমে, এর জন্য হচ্ছে কি ফেসবুকে যে ব্রুশ দিলে 100 টাকা খরচ হতো সেই খরচটা হচ্ছে না, সেই জন্য সেই টাকাটা আমরা কম নিতে পারছি। আর এই যে বারসেক, এইটার প্রাইসটা সম্পর্কে আমি এখন অবগত নেই, এটার প্রাইস 600 বা অ্যারাউন্ড 600 হতে পারে। তুমি জাস্ট কি করবে, স্ক্রিনশট নিয়ে আমার সেলস যে ম্যানেজার আছে তাকে আস্ক করবে যে ভাই এইটার প্রাইস কত, ভাই আপনাকে জিজ্ঞেস করতে বলেছে বা কোনো ডিসকাউন্ট আছে কিনা সেটা জানতে বলেছে। মানে বুঝতেই পারছো দুটো তো সেপারেট কোম্পানি, কোন প্রোডাক্টের কখন কোন আপডেট আসে সেটা তো আসলে আমার মাথায় সবসময় থাকে না। কি কি ডিজাইন আসে সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি, তবে এইটার প্রাইসটা তুমি দরকার পড়ে 2বার জিজ্ঞেস করবে যে এটার কোনো ডিসকাউন্ট দিচ্ছে কিনা, মানে তুমি ফোর্স করতে পারো আমার কোম্পানিকে, কোনো প্রবলেম নেই। এই যে এটা আসছে খুবই নিউ, দেখতে পাচ্ছ খুবই ইউনিক ডিজাইন তৌজির। আর তাছাড়া যে বাকি হ্যান্ডমার, এটাও কিন্তু খুব মার্কেটে ভালো চলছে, অনেকেই অর্ডার করেছে, তুমিও চাইলে অর্ডার করতে পারো। আরেকটা প্রোডাক্ট দেখাই, এইটার মধ্যে কিন্তু ডিসকাউন্ট চলছে, এটা আমি জানি, এটা হচ্ছে 450 টাকা ছাড়া হয়েছে। তো এইটা তোমরা অর্ডার করতে পারো। তবে হ্যাঁ, আমি আবারও বলে নিচ্ছি, যে প্রোডাক্টটি অর্ডার করো না কেন ডেলিভারি ম্যানকে 5 মিনিট দাঁড়িয়ে রাখলে কোনো সমস্যা নেই, দাঁড়া করিয়ে চেক করে তারপর তুমি সেই প্রোডাক্টটা রিসিভ করবে। কারণ বুঝতেই পারছো আমি তো আমার ইউটিউবিং বা সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে ব্যস্ত, কিন্তু আমার ওই সাইডে যারা রয়েছে বা যাদের সাথে আমি কোলাবোরেশনে কাজ করছি তাদের ভুল হতেই পারে, অসম্ভব কিছুই না। তো আমি আমার যে অডিয়েন্স রয়েছে তাদের প্রতি আমি খুবই সতর্ক, কারণ তোমাদের সাথে আমার 5 বছরের সম্পর্কের বিল্ড আপ হয়েছে। একটা প্রোডাক্ট বেচলে হয়তো 100 টাকা লাভ হতে পারে, তার জন্য আমি তোমাদের সাথে বেজাবাজি করতে চাই না সিরিয়াসলি। যদি কোনো প্রবলেম হয় কোনো কম্প্রোমাইজ করার দরকার নেই, প্রবলেম হলে নগদ ফেরত দিয়ে দেবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো, এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ অনেক হাসানের, আমার সেলার, তার সাথে যোগাযোগ করে তুমি অর্ডার করতে পারবে। এবং অবশ্যই তুমি প্রোডাক্টটা দিয়ে জিজ্ঞাসা করবে যে কোনো ডিসকাউন্ট আছে কিনা, কারণ যেহেতু আমি এখানে দাম মেনশন করতে পারিনি, তবে অ্যাজ ফার এজ সবগুলোর 600 টাকা দাম অ্যাভারেজে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি,